হ্যালো স্টুডেন্টস, আজ আমরা বেসিক কেমিস্ট্রির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। দেখো, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এবং এই মোল, এই বিষয়গুলো। দেখো, আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, মোল বা তুল্যাঙ্ক ভার, এই বিষয়গুলো না, এগুলো এমন নয় যে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে আছে বা কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক কোশ্চেনের আনসার করার জন্য তোমাদের দরকার হবে। থ্রু আউট কেমিস্ট্রি, তুমি যে কেমিস্ট্রির যে পার্টটাই পড়ো না কেন, প্রত্যেক ক্ষেত্রেই এই কনসেপ্টগুলো আমাদের খুব খুব প্রয়োজন এবং এই কনসেপ্টগুলো আমাদের একদম ক্লিয়ার থাকা উচিত। যাই হোক, তো শুরু করা যাক আমাদের আজকের টপিক ইকুইভ্যালেন্ট ওয়েট, বা বাংলায় বলা হয় তুল্যাঙ্ক ভার। দেখো, তুল্যাঙ্ক ভার বিষয়টা ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি তুল্যাঙ্ক ব্যাপারটা কী। দেখো, একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো তোমার কাছে 100 টাকা আছে, রাইট? 100 রুপিজ আছে। এই 100 টাকা নিয়ে বাজারে গেছো তুমি। তো 100 টাকায় নিয়ে আজকের ডেটে বলছি, বাজারে গেছো, তুমি বিভিন্ন প্রোডাক্ট ওখান থেকে তুমি কিনতে পারবে। ভেবে দেখো, তুমি চাইছো যে মার্কেটে অনেক কিছু আছে। ধরো তুমি যদি কেক কিনতে চাও, বা ধরো তুমি চকোলেট কিনতে চাইছো, বা তুমি ধরো আলু কিনছো, পোট্যাটো কিনতে চাইছো, বা অন্যান্য কিছু কিনতে চাইছো। এখন 100 টাকায় কি কেক বলো বা চকোলেট বলো বা পোট্যাটো বলো বা আলু বলো, তো একই পরিমাণ পাওয়া যাবে? ডেফিনেটলি নয়। ব্যাপারটা কি, আমাদের জানতে হবে রেট কত। দেখো, ধরা যাক একটা কেকের দাম বাজারে ধরা যাক 20 টাকার একটা কেক তুমি নিতে চাইছো, 20। চকলেটের চকলেটের দাম ধরে নাও 5 টাকা, 5 টাকার কোনো চকলেট নিতে চাইছো। আর আলু ধরো এই মুহূর্তে হয়তো দাম হচ্ছে 10 টাকা কিলোগ্রাম। অর্থাৎ তুমি যদি 100 টাকা তুমি নিয়ে বাজারে যাও এবং ওই 100 টাকার পুরোটাই যদি কেক কিনতে চাও, কটা পাবে বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো, 5টা পাবে, রাইট? 5টা পাবে। তুমি যদি চকলেট কিনতে যাও তাহলে তুমি 20টা পাবে, রাইট? আর তুমি যদি আলু কিনতে যাও তুমি পাবে 10 কিলোগ্রাম, রাইট? এবার আমরা তাহলে বলতে পারি 100 টাকা এইটা ইকুইভ্যালেন্স টু 5 কেক, 5টা কেকের তুল্য। 100 টাকা তুল্য পরিমাণ কত না 20টা চকলেটের তুল্য। আর 100 টাকা হচ্ছে 10 কিলোগ্রামের পটেটোর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তুল্য ব্যাপারটা এই যে তুমি এই যে ফিক্সড অ্যামাউন্ট টাকা তোমার কাছে আছে, এর থেকে তুমি কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে চাও, ওই টাকা দ্বারা কতটা পরিমাণ প্রোডাক্ট কিনতে পারবে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট, রাইট? তো আবার এটা আরও সিম্পল এক্সাম্পল নাও। ধরো তুমি সকালে গেছো বাজারে চপ কিনবে, রাইট? তো একটা চপের দাম ধরো এই মুহূর্তে 5 টাকা। তো আমরা কি বলতে পারি যে 5 টাকা নিয়ে হয়তো গেছো তুমি দোকানে, দোকানদারকে দিলে তুমি কটা চপ পাবে? একটা পাবে। তারপর তুমি কি বলতে পারবে যে 5 রুপিস ইকুইভ্যালেন্স টু 1 চপ, মানে একটা চপ ইকুইভ্যালেন্স টু 5 টাকা, রাইট? এইটা হচ্ছে তুল্য। আশা করি ব্যাপারটা বোঝা গেছে তুল্য ব্যাপারটা কি। আগে এই ইকুইভ্যালেন্ট ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে, তারপর আমরা এই বেসিক মেন জায়গাতে যাব। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি তাও সমস্যা হচ্ছে, একটু ব্যাক করে রিমাইন্ড করে একটু প্লে করে নেবে, দেখবে আরও খুব ক্লিয়ারলি বুঝতে পারবে আমার এক্সাম্পলটা। দেখো, এবার আমরা চলে যাই আমাদের জায়গাতে। একটা এক্সাম্পল, এখানেও একটা এক্সাম্পল দিয়েই শুরু করি। এর ডেফিনেশন তো আসছি, ডেফিনেশন তো এক্সাম্পল থেকেই পেয়ে যাব। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো সোডিয়াম ক্লোরাইড আছে তোমার কাছে, রাইট? সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখন সোডিয়াম ক্লোরাইড এর যে সংকেত, আবার ধরো আমি কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো যাক H2O, আবার ধরো তুমি নিচ্ছ NH3, রাইট? এগুলো নিয়েছো ধরো। এবার বা তুমি ধরো আরও একটা এক্সাম্পল নিতে পারো HCl, রাইট? এগুলো তুমি এক্সাম্পল নিয়েছো। এবার দেখো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত?
মোটামুটি 23, আর ক্লোরিনে কত 35.5। তাহলে আমরা এর ফর্মুলা থেকে কি বলতে পারি যে 35 বা আমরা বলতে পারি এখানে কি বলতে পারি যে 23 গ্রাম 23 গ্রাম সোডিয়াম কত গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে না 35.5 গ্রাম, রাইট। তারপরে আমরা কি বলতে পারি 35.5 গ্রাম ক্লোরিন ইকুইভ্যালেন্স টু 23 গ্রাম সোডিয়াম। এবার H2O ক্ষেত্রে তুমি বলতে পারো যে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, তো 16 গ্রাম অক্সিজেন যুক্ত আছে কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1.008, আমরা সিম্পল করে নিচ্ছি 2 গ্রাম, রাইট, 1 ধরে নিচ্ছি 2 গ্রাম। আবার NH3 ক্ষেত্রে দেখো নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 15, তো 15 গ্রাম নাইট্রোজেন বা তুমি এখানে ধরতে পারো 3 গ্রাম হাইড্রোজেন, 3 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে এটা 2 গ্রাম হাইড্রোজেন, রাইট, এটা ক্লোরিন। 3 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে কত গ্রাম, নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 15, তো 15 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে। আবার এই সেলের ক্ষেত্রে তুমি বলতে পারো যে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে কত ক্লোরিনের সঙ্গে 35.5 গ্রাম ক্লোরিন। এবার এই যে এক্সাম্পলগুলো নিলাম এখান থেকে আমরা তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন পাবো। তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন কি বলছে, এই ডেফিনেশনের একটা স্পেসিফিক তোমার ডেফিনেশন আছে। কি বলা হচ্ছে না কোনো একটা মৌলের যত ভাগ ওজন, কোনো একটা মৌলের যত ভাগ ওজন 35.5 গ্রাম ক্লোরিন বা 1 গ্রাম হাইড্রোজেন বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে। কি বললাম, কোনো একটা মৌলে যত ভাগ ওজন 35.5 গ্রাম 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে বা 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বা 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে, বা অন্য কোনো যৌগ থেকে ওই মৌলটা ঠিক এই পরিমাণ ক্লোরিন হাইড্রোজেন এবং অক্সিজেনকে কী করতে পারে না রিপ্লেস করতে পারে বা প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাটাকে বলা হয় ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। দেখো আমি ওই যে এক্সাম্পলটা দিয়েছিলাম ভেবে দেখো, 100 টাকা থেকে 100 টাকা নিয়ে তুমি কেক কটা পাবে না 5টা, রাইট। তো তোমার 100 রুপিস তুমি যদি 100 টাকার তুমি যদি পুরো খরচ করে দাও, তুমি কতগুলো কেক পাবে না 5টা। তো 100, এই 100-এর সাপেক্ষে ওই যে কেক মানে ওই কেকের সাপেক্ষে এই ভ্যালু অ্যামাউন্টটা তোমার কাছে যে টাকার অ্যামাউন্টটা আছে তার ইকুইভ্যালেন্ট হচ্ছে কত 5। তো বেসিক্যালি এখানেও দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে এক্সাম্পলের সাহায্যে দেখো, এখানে দেখো সোডিয়াম NaCl, দেখো NaCl-এ 23 গ্রাম সোডিয়াম যুক্ত আছে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে। ডেফিনেশন কি বলছে যে 35.5 গ্রাম ক্লোরিন কোনো একটা মৌলের যত ভাগের সঙ্গে যুক্ত থাকে সেইটাই হচ্ছে সেই মৌলটার তুল্যাঙ্ক ভার। তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত হবে 23, কারণ 35.5 গ্রাম ক্লোরিন যুক্ত আছে 23 গ্রাম সোডিয়ামের সঙ্গে, অর্থাৎ 35.5 গ্রাম ক্লোরিন যত গ্রাম কোনো একটা মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেইটাই সেই মৌলটার কি তুল্যাঙ্ক ভার। আবার ধরো 1 গ্রাম হাইড্রোজেন, এবার ধরো হাইড্রোজেনের হিসাবে যদি ধরো H2O, H2O ক্ষেত্রে আমরা যদি অক্সিজেনের কথা বলি বা NH3 কথা ধরো, H2O পরে আসছে NH3 ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি বলো তো যে 15 গ্রাম নাইট্রোজেন যুক্ত আছে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। তো ইকুইভ্যালেন্ট তুল্যাঙ্ক ভার ডেফিনেশন কি বলছে যে 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তা 3 গ্রাম হাইড্রোজেন যদি 15 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকে তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে, বুঝতে পারছো 5 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে নাইট্রোজেনের তুল্যাঙ্ক ভার হলো 5। আবার দেখো যদি এই সেলের ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের করি, তুমি হাইড্রোজেনের বার করতে পারো বা ক্লোরিন বার করতে পারো, কারণ হাইড্রোজেন এবং ক্লোরিন দুটোর সাপেক্ষেই তুল্যাঙ্ক বার করা যায়। দেখো হাইড্রোজেনের যদি সাপেক্ষে করো তার মানে তুমি দেখতে পাচ্ছ 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে 1 গ্রাম হাইড্রোজেন। আবার কি জানি
যে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে যত গ্রাম কোনো একটা মৌল যুক্ত থাকবে সেটা হচ্ছে সেই মৌলটার তুল্যাঙ্ক ভার। তাহলে এখানে হাইড্রোজেন তুল্যাঙ্ক ভার 1, ঘুরিয়ে হাইড্রোজেনের সাপেক্ষে যদি ক্লোরিনের তুল্যাঙ্ক ভার করো একই ব্যাপার না, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কোনো মৌলের যত গ্রাম যুক্ত থাকবে, তো 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে কোনো এই ক্লোরিনের 35.5 গ্রাম, তাহলে ক্লোরিনের তুল্যাঙ্ক ভার হয়ে গেল 35.5। এবার দেখো আমি যেটা H2 এর এক্সাম্পল নিতে চাইছিলাম, H2O। এখানে H2 এর এক্সাম্পলে তুমি বার করো, ধরো তুমি বার করতে চাইছো যে অক্সিজেনের তুল্যাঙ্ক ভার কত, এখানে হাইড্রোজেনও বার করতে পারো এখান থেকে, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোর সাপেক্ষে আমরা তুল্যাঙ্ক ভার বার করতে পারি। দেখো এবার দেখো অক্সিজেনের কত, অক্সিজেনের ধরো এই যে এই H2 যদি হিসাব করো তাহলে হাইড্রোজেন কত, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত 1.008 হয়, আমি 1 ধরে নিচ্ছি, তাহলে দুটো হাইড্রোজেনের 2, তা 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত অক্সিজেন হচ্ছে অ্যাটমিক ওয়েট 16, তো 16 গ্রাম কি আছে অক্সিজেন যুক্ত আছে। তাহলে আমরা যদি হাইড্রোজেনের তুল্যাঙ্ক বার করতে চাই বা অক্সিজেনের তুল্যাঙ্ক বার করতে চাই, অক্সিজেনের তুল্যাঙ্ক বার করতে হলে কী করবো, হাইড্রোজেনের সাপেক্ষে যে অক্সিজেনে কত গ্রাম 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তো অক্সিজেনের 16 গ্রাম যুক্ত আছে 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, তাহলে ঘুরিয়ে বলতে পারো 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে 16 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে কত 8 গ্রাম অক্সিজেন, তাহলে অক্সিজেনের তুল্যাঙ্ক বার হয়ে গেল 8। এবার তুমি যদি হাইড্রোজেনের তুল্যাঙ্ক বার করতে চাও তাহলে কী করবো, দেখবো যে 8 ভাগ অক্সিজেনের সঙ্গে কত ভাগ হাইড্রোজেন যুক্ত আছে, তো এখন দেখতে পাচ্ছ 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 16 ভাগ কী আছে অক্সিজেন যুক্ত আছে, তাহলে তুমি বলতে পারো 16 ভাগ অক্সিজেন যুক্ত আছে কত 2 ভাগ হাইড্রোজেনের সঙ্গে। এবারে দেখো অক্সিজেনের কত 8 গ্রামের সঙ্গে বার করতে হবে, তাহলে 8 গ্রামের সঙ্গে কত যুক্ত থাকবে 2/16 × 8 মানে 1, তাহলে হাইড্রোজেনের তুল্যাঙ্ক বার হয়ে গেল 1। তাহলে ব্যাপারটা ক্লিয়ার, ব্যাপারটা এই যে আমরা বলতে পারি যে ডেফিনেশন হিসেবে যে কোনো মৌলের যত ভাগ ওজন 1 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 গ্রাম ভাগ ওজনে বা ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, বা অন্য কোনো যৌগ থেকে ঠিক ওই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন বা ক্লোরিনকে কী করে প্রতিস্থাপিত করে, মানে ওখান থেকে বার করে দেয়, রাইট, সেই সংখ্যাটাকে আমরা কি বলি না ওই মৌলটার তুল্যাঙ্ক ভার। এই যে প্রতিস্থাপিত করার কথাটা বললাম না, সেটার একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরা যাক এটা এক্সাম্পল নিই, ধরো সোডিয়াম প্লাস HCl, ধরো সোডিয়াম মেটাল এর সঙ্গে অ্যাসিডে বিক্রিয়া করাবো, তাহলে কী হবে NaCl তৈরি হবে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে 1/2H2। এখন দেখো এখানে আমরা কি দেখবো, এখানে যদি বলা হয় যে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার বার করতে হবে হাইড্রোজেনের সাপেক্ষে, দেখো এখানে সোডিয়াম তো সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নেই, কিন্তু ডেফিনেশন আমাদের কি বলছে যে কোনো একটা মৌল অন্য কোনো মৌল থেকেও যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে, মানে 1 ভাগ হাইড্রোজেন কোনো একটা মৌলের যত ভাগ ওজন অন্য কোনো যৌগ থেকে 1 ভাগ ওজনের হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, সেইটাও হচ্ছে তার তুল্যাঙ্ক ভারের ডেফিনেশন। তাহলে দেখো সোডিয়ামের অ্যাটমিক ওয়েট কত 23, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত 1, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সোডিয়াম HCl এর সঙ্গে বিক্রিয়া করে NaCl হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন ছিল ক্লোরিনের সঙ্গে, এখন সোডিয়াম কি করেছে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে কি হয়েছে, মানে ক্লোরিন ছিল হাইড্রোজেনের সঙ্গে, এখন সোডিয়াম কি করেছে ক্লোরিন রিপ্লেস করে দিয়েছে, দিয়ে কি NaCl হয়ে গেছে, হাইড্রোজেন বেরিয়ে গেছে, অর্থাৎ সোডিয়াম কি করেছে HCl থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়েছে। এখন কারণ এখানে ক্লোরিনের সঙ্গে ছিল হাইড্রোজেন, এখন ক্লোরিনের সঙ্গে হয়ে গেছে সোডিয়াম, অর্থাৎ কি প্রতিস্থাপন হয়ে গেছে, মানে হাইড্রোজেনের জায়গায় চলে এসেছে হাইড্রোজেনের জায়গায় চলে এসেছে সোডিয়াম, তো সোডিয়াম কি করেছে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে। কত ভাগে করেছে দেখো, সোডিয়াম এর অ্যাটমিক ওয়েট 23, হাইড্রোজেনের কত 1.008 বা 1 গ্রামই ধরো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1 গ্রাম হাইড্রোজেন একে প্রতিস্থাপিত করেছে কত গ্রাম সোডিয়াম না 23 গ্রাম, তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার কত 23, কারণ ডেফিনেশন কি বলছে না সোডিয়ামের যত ভাগ ওজন মানে কোনো একটা মৌলের যত ভাগ ওজন কোনো যৌগ থেকে 1 ভাগ ওজনের হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। এখানে কি দেখতে পাচ্ছি 23 গ্রাম সোডিয়াম কি করতে পারছে 1 গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারছে, তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার হয়ে গেল কত তোমার 23। আর একটা এক্সাম্পল নিতে পারো, দেখো আমরা যদি ধরো আমি নিচ্ছি জিঙ্ক Zn, দেখো Zn প্লাস
ধরা যাক H2SO4 নিলাম, H2SO4 কী হবে ZnSO4 প্লাস H2। দেখো জিঙ্ক কী করেছে বলো তো, জিঙ্ক এখানে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছে, কারণ SO4 এর সঙ্গে দুটো হাইড্রোজেন ছিল H2, এখন কী হয়েছে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছে জিঙ্ক, একটা জিঙ্কেই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, তো মোটামুটি 65 ধরে নাও এর অ্যাটমিক ওয়েট। আমি পুরো এক্স্যাক্ট নাম্বারটা আমার ঠিক খেয়াল নেই, ধরে নিচ্ছি আমি 65, তোমরা একটু চেক করে নেবে। তো জিঙ্কে ধরে নিলাম কত 65, অর্থাৎ 65 গ্রাম কত গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করেছে না 2 গ্রাম, কারণ দুটো হাইড্রোজেন 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন রিপ্লেস হয়েছে 65 গ্রাম জিঙ্কের দ্বারা, তাহলে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত হয়েছে রিপ্লেস হয়েছে কত 65/2, মানে 32.5 গ্রাম হাইড্রোজেন দ্বারা, 2.5 গ্রাম জিঙ্ক দ্বারা। অর্থাৎ আমরা কি বলতে পারছি যে জিঙ্কের এখানে তুল্যাঙ্ক ভর হচ্ছে 32.5। ক্লিয়ার? কারণ এখানে কি দেখতে পাচ্ছি না 1 গ্রাম হাইড্রোজেনকে রিপ্লেস করছে 32.5 গ্রাম জিঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ডেফিনেশনটা আশা করি বোঝা গেল, এই ডেফিনেশনে বুঝলেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এই ডেফিনেশনটাকে আমরা ভলিউম দিয়েও বলতে পারি, আয়তন দিয়েও বলতে পারি, কারণ দেখো ক্লোরিন, হাইড্রোজেন এবং অক্সিজেন সবই তো গ্যাস, এবং এদের যদি এসটিপিতে করা হয়, এসটিপিতে দেখো এসটিপিতে 35.5 গ্রাম ক্লোরিন মানে হচ্ছে 11.2 লিটার ক্লোরিন গ্যাস, রাইট। 1 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস, আর 8 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে ধরো 4 দিয়ে ভাগ করে দিলে কত হয় 22.4কে 4 দিয়ে ভাগ করলে 5.6 লিটার কি অক্সিজেন। ব্যাপারটা কেন এরকম এইভাবে কেন লিখলাম, এসটিপিতে দেখো আমরা কি জানি আণবিক গুরুত্ব এই পোর্শনে আমরা পড়েছি যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, যখন মূল কনসেপ্ট আমরা পড়েছিলাম যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে তার আণবিক গুরুত্ব তত গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। যে কোনো গ্যাস তার এসটিপিতে সেই গ্যাসের আণবিক গুরুত্ব তত গ্রাম ইকুইভ্যালেন্স টু তত গ্রাম গ্যাসটার আয়তন হচ্ছে 22.4 লিটার। তো ক্লোরিনের আণবিক গুরুত্ব কত 71, তাহলে 71 গ্রাম ক্লোরিন ইকুইভ্যালেন্স টু মানে হচ্ছে 22.4 লিটার হাইড্রোজেন, 71 গ্রাম ক্লোরিন এর ভলিউম হচ্ছে এসটিপিতে 22.224 লিটার। তাহলে 35.5 কত বুঝতে পারছো 11.2 হবে, এইভাবে লিখেছি। সিমিলারলি হাইড্রোজেনের আণবিক মলিকুলার ওয়েট হচ্ছে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে ভলিউম হচ্ছে 22.4 লিটার, তাহলে 1 গ্রামের কত 11.2 লিটার। অক্সিজেনের অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত না মলিকুলার ওয়েট কত 32, তা 32 গ্রাম অক্সিজেন এর ভলিউম হচ্ছে 22.4 লিটার, তাহলে 8 গ্রামের কত হবে 4 দিয়ে ভাগ হবে, 8 গ্রামের 4 ভাগের 1 ভাগ হবে কত 5.6 লিটার। তাহলে আমরা এর ভলিউম দিয়েও ডেফিনেশনটা করতে পারি যে কোনো মৌলের যত ভাগ ওজন এসটিপিতে 11.2 লিটার ক্লোরিন বা 11.2 লিটার হাইড্রোজেন বা 5.6 লিটার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, বা অন্য কোনো যৌগ থেকে ঠিক এই পরিমাণ এই আয়তন ক্লোরিন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে কী করে প্রতিস্থাপিত করতে পারে, সেই সংখ্যাটাকে আমরা বলি ওই মৌলটার তুল্যাঙ্ক ভার, রাইট। এখন দেখো তুল্যাঙ্ক ভার তো কী হলো, তাহলে তুল্যাঙ্ক ভারকে যদি আমরা একটা ফর্মুলাতে নিয়ে আসি তাহলে কি পাবো, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভারকে যদি ফর্মুলা নেওয়া হয় তাহলে কি লিখব না মৌলের ভর মানে যে মৌলের তুল্যাঙ্ক ভর বার করতে চাইছি সেই মৌলটার মাস, তাহলে আমরা লিখব ওয়েট অফ দ্য এলিমেন্ট বা মাস অফ দ্য এলিমেন্ট, মাস লিখো, ডিভাইড বাই সাবস্টিটিউটেড বা প্রতিস্থাপিত বা সংযুক্ত, রাইট, অর অ্যাডেড
কি লিখবো, হাইড্রোজেন और অক্সিজেন और ক্লোরিন ইন্টু, তুমি যদি এদের মাস ইন্টু হয় হাইড্রোজেন হলে 1.008 বা 1, আর যদি অক্সিজেন হয় তাহলে হবে 8, আর যদি ক্লোরিন হয় তাহলে 35.5। এইভাবে আমরা কি বার করতে পারবো, ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে পারবো। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা। বেশ, আশা করি তোমাদের এই তুল্যাঙ্ক ভারের বেসিক কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব গ্রাম তুল্যাঙ্ক ভার আর গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক ভার। দেখো, আমরা আণবিক গুরুত্ব পড়েছি। আণবিক গুরুত্ব তার রেসপেক্টে আমরা পড়েছি গ্রাম আণবিক গুরুত্ব। মনে করো আণবিক গুরুত্ব কোন একটা যৌগের আণবিক গুরুত্ব যত, তত গ্রামকে, এটা কোনো যৌগের আণবিক গুরুত্ব যত, তত গ্রামকে আমরা কি বলি, ওই যৌগটার আণবিক গুরুত্ব। আবার অর্থাৎ কোনো অণু বা মলিকুলের আণবিক গুরুত্ব যত, তত গ্রামকে আমরা বলি ওই অণুটার আণবিক গুরুত্ব। সিমিলারলি কোনো একটা মৌলের তুল্যাঙ্ক ভার যত, তত গ্রাম, সেই গ্রাম সংখ্যাটাকে আমরা বলি গ্রাম তুল্যাঙ্ক। যেমন ধরা যাক সোডিয়াম এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 23। দেখো তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, মাথা রাখবে। তুল্যাঙ্ক ভার একটু আগে দেখালাম দুটো ওয়েটের রেশিও, তো ওর তো কী থাকবে না, ওর কোনো একক থাকবে না। তাহলে সোডিয়ামের তুল্যাঙ্ক ভার হচ্ছে 23, কিন্তু যদি বলি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট তখন হবে 23 গ্রাম। যেমন আমরা গ্রাম পারমাণবিক গুরুত্ব বলি সেরকম, আবার গ্রাম আণবিক গুরুত্ব বলি সেরকম গ্রাম তুল্যাঙ্ক ভার, রাইট? এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আমরা চলে আসবো ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্যাঙ্ক সংখ্যা। যেমন আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। সেরকম যেমন আমরা গ্রাম আণবিক সংখ্যা পড়েছি, মনে পড়েছে গ্রাম আণবিক সংখ্যা কি? গ্রাম আণবিক সংখ্যাকে আমরা মোল বলি, রাইট? গ্রাম আণবিক সংখ্যাকে আমরা একটা আলাদা নাম দিয়েছি মোল, কিন্তু এই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যার আলাদা করে কোনো নাম নেই, তো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাই বলতে হবে, কিছু করার নেই। অর্থাৎ দেখো, আমি জাস্ট তোমাদের একটু আণবিক গুরুত্বের কনসেপ্টে গিয়ে একটু ব্যাপারটা দেখাই। দেখো, যেমন ধরো H2, রাইট? এর অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট কত না, C18, রাইট? অক্সিজেনের 16 আর দুটো হাইড্রোজেনের 1 করে 2, তাহলে 18। তাহলে H2 এর মলিকুলার ওয়েট হচ্ছে মলিকুলার ওয়েট, তাহলে গ্রাম মলিকুলার ওয়েট কত, 18 গ্রাম। আর গ্রাম মলিকুলার ওয়েট নাম্বার মানে গ্রাম আণবিক সংখ্যা বা গ্রাম মলিকুল বলো, গ্রাম মলিকুল নাম্বার কত, এটা হবে 1। কীভাবে করলাম, বা এটাকে আমরা বলি মূল নাম্বার হচ্ছে 1। অর্থাৎ মূল সংখ্যার কনসেপ্ট দেখো, লাস্ট এই বেসিক কেমিস্ট্রির যে ক্লাস আমরা শুরু করেছি, একটা বা দুটো ক্লাস প্রবাবলি হয়েছে, আমার ঠিক খেয়াল নেই, তো ওখানে দেখবে মূল সংখ্যার কনসেপ্ট দেওয়া আছে। অর্থাৎ কোনো একটা যৌগের আণবিক গুরুত্ব যত, তত গ্রামই হচ্ছে 1 মোল বা 1 গ্রাম অনুসংখ্যা। 1 গ্রাম অনুসংখ্যা মানেই 1 মোল। এবার সিমিলারলি কোনো একটা মৌলের তুল্যাঙ্ক ভার যত, তত গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট বা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। অর্থাৎ একটা মৌলের গ্রাম তুল্যাঙ্ক ভার যত, তত গ্রাম মানেই 1 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। যেমন আমরা মোল নাম্বার বার করি কী করে, বার করি, যেমন ধরো তোমার কাছে 90 গ্রাম H2 আছে, যদি বলা হয় বলো এতে কত মোল H2 আছে, কী করে বার করবে? আমরা বার করি যে
মোলের একটা আগে একটা রিলেশনশিপ খুঁজতে হবে। তো তাহলে আমরা কী জানি 18 গ্রাম মানে আণবিক গুরুত্ব, 18 গ্রাম H2O সমান হচ্ছে 1 মোল H2O। তাহলে 90 গ্রাম H2O কত হবে 90/18 মানে 5 মোল H2O। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি ওয়েট ডিভাইড বাই মলিকুলার ওয়েট, রাইট। সেরকম এখানে আমরা কী পাবো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হচ্ছে ওয়েট ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ওখানে আমরা যেমন মোল সংখ্যা বার করেছিলাম ওয়েট মানে সে যে মলিকুলার নিচে তার ওয়েট বা তার মাস ডিভাইড বাই তার মলিকুলার ওয়েট। সেই রকম এখানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বার করতে গেলে দেখব ওয়েট ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ধরো আমি যদি বলি যে লেটস সে 46 গ্রাম সোডিয়াম মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার সোডিয়াম, তাহলে আমাদের জানতে হবে সোডিয়ামের তুল্যাঙ্ক আবার কত, সোডিয়ামের তুল্যাঙ্ক আবার হচ্ছে 23, সোডিয়ামের ইকুইভ্যালেন্ট হচ্ছে 23। তাহলে ওয়েট কত 46 ডিভাইড বাই 23 মানে 2। তুমি এটা নিজের মতো করতে পারো যে 23 গ্রাম সোডিয়াম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক, তাহলে 46 বা 46 গ্রাম সোডিয়াম মানে 2 গ্রাম তুল্যাঙ্ক। বেসিক্যালি কী দাঁড়ালো ওয়েট ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট আর গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারের কনসেপ্ট। এবার আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব এর একটা রিলেশনশিপ খুঁজব। দেখো মলিকুলার ওয়েট তো মলিকুলার হয়, অ্যাটমের হয় অ্যাটমিক ওয়েট এবং ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমাদেরকে এই দুজনের মধ্যে একটা রিলেশনশিপ খুঁজতে হবে। অর্থাৎ রিলেশনশিপ বিটুইন ই অ্যান্ড এ তুল্যাঙ্ক ভারের সঙ্গে বা ইকুইভ্যালেন্ট ওয়েটের সঙ্গে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্বের একটা রিলেশনশিপ বার করব। সাপোজ একটা এলিমেন্ট নিচো যার যার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ই, যার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ই, অ্যাটমিক ওয়েট হচ্ছে এ আর ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে ভি। এখন দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাটমিক ওয়েট তো তোমরা শিখে গেছো। ভ্যালেন্সি বা যোজ্যতা কি? যোজ্যতা দেখো যখন আমরা বন্ডিং পড়বো খুব ইন্টারেস্টিংলিভাবে সেখানে আলাদাভাবে বোঝানো যাবে। আপাতত ধরো যোজ্যতা মানে বেসিক্যালি এক কথায় বলতে গেলে যুক্ত থাকার ক্ষমতা। মানে ভাবো যুক্ত থাকার ক্ষমতা বা মানে একটা ভেরি সিম্পল এক্সাম্পল দিই। ধরো আমি যদি ধরতে চাই, ধরো আমার সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, রাইট? আমার সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, তো আমার তো দুটোই হাত। আমি ধরতে গেলে কজনকে ধরতে পারবো? দুটো হাত দিয়ে দুজনকে, রাইট? ধরে নিলাম যে আমি একটা হাত দিয়ে একজনকেই ধরতে পারবো, একটা হাত দিয়ে একজনের হাতেই ধরতে পারবো। তাহলে আমার সামনে ধরো অনেকজন দাঁড়িয়ে আছে, আমি কতজনকে ধরতে পারবো? আমি ধরতে পারবো দুজনকে। অর্থাৎ আমি একটা এলিমেন্ট অ্যাজ এ 1% আমি কতজনের সঙ্গে যুক্ত হতে পারছি, কতজনকে আমি ধরতে পারছি না দুজনকে ধরতে পারছি। তো সেক্ষেত্রে আমার হয়ে গেল যোজ্যতা হচ্ছে 2, রাইট? এবার যদি এমন হয় যে ধরো আমি একাই তিনজনকে ধরতে পারি, তাহলে আমার যোজ্যতা হলো 3, 4জনকে ধরতে পারি তাহলে যোজ্যতা হলো 4। অর্থাৎ এখানে যোজ্যতা বলতে কি বোঝায়? এবার ব্যাপার হচ্ছে যে আমি কাকে ধরার কথা বলছি, রাইট? আমি কাকে ধরার কথা বলছি। তো ধরো যদি আমার সামনে আরও অনেকজন থাকে, আমি হয়তো তাদেরকে প্রত্যেককে মানে যতজন আমার সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে একজনকে আমার একটা হাতের সাহায্যে একজনকে ধরতে পারি। এবার ধরো আমার কাছে কলম আছে, আমি একটা হাতে 4টে কলম ধরতে পারি, তাই না? তো এখন দেখতে হবে আমি যাকে ধরছি আমার একটা হাতের সাহায্যে যাকে ধরছি তাকে কতগুলো ধরতে পারি। তো কার রেসপেক্টে আমরা এই যোজ্যতার কথা বলবো, ব্যাপারটা বুঝতে পারছো তো? যদি ধরো আমার পাশে অনেকজন মানুষ দাঁড়িয়ে থাকে, তো আমি একটা হাতের সাহায্যে একজনকে ধরবো। এবার ধরো আমার কাছে যদি তাহলে সেই হিসাবে আমার যোজ্যতা হলো 2, আমি দুজনের সঙ্গে যুক্ত, আমি দুজনকে ধরতে পারবো। এবার ধরো আমার কাছে এর কলম আছে, আমি ধরো একটা হাতের সাহায্যে এরকম 4টে ধরতে পারি, তাহলে আমার দুটো হাতে 8টা ধরতে পারবো, তখন আমার যোজ্যতা হলো 8। তাহলে যোজ্যতা এরকম বলতে গেলে কি র্যান্ডাম বলে দিলে হবে না, আমাকে তাহলে বলতে হবে কার সাপেক্ষে, রাইট? তো এখানে সেরকম বলা হচ্ছে যে কোনো মৌলের একটা পরমাণু কোনো মোলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে,
রাইট। কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেইটা হচ্ছে তার যোজ্যতা। তাহলে যে এলিমেন্টের কথা বলা হচ্ছে এই এলিমেন্টের যোজ্যতা ভি দ্যাট মিনস তার মানে ভ্যালেন্সি ভি, তার মানে কি এর ওয়ান অ্যাটম, এই এলিমেন্টের ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট, তাহলে ওয়ান অ্যাটম ক্যান কম্বাইন, যুক্ত হতে পারে উইথ ভি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। আমরা কার সাপেক্ষে এখানে বলবো? হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে কোনো মোলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেইটাই তার যোজ্যতা। আপাতত বলছি, পরবর্তীকালে আমরা এর ডিপ মিনিং এবং এক্সাক্ট মিনিং কী করে, বেসিক্যালি যোজ্যতার পুরো বিষয়টা অ্যাকচুয়ালি কী, আমরা ডিটেলসে আলোচনা করব। কেন হাইড্রোজেনকে বলা হলো, অক্সিজেন হলে তার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, কেন হবে, সেগুলো পরে আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আপাতত ধরে রাখো যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলটার যোজ্যতা। তাহলে মৌলটার যোজ্যতা ভি ধরেছি, তার মানে কি ওই মৌলটার একটা পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে। আবার দেখো একটা হাইড্রোজেন পরমাণুর মলিকুলার অ্যাটমিক ওয়েট কত না 1.008 গ্রাম। তাহলে ভি সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত ভি সংখ্যক হাইড্রোজেনের মাস কত হবে না ভি ইন্টু 1.008 গ্রাম, রাইট। তো ভি ইন্টু 1.008 গ্রাম, এত গ্রাম হাইড্রোজেন, কারণ একটার হচ্ছে 1.008, তাহলে ভি সংখ্যকের হচ্ছে ভি ইন্টু 1.008, তো ভি ইন্টু 1.008 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম মৌলটার সঙ্গে যুক্ত থাকে না, তার অ্যাটমিক ওয়েট যত, আমরা অ্যাটমিক ওয়েট যখন পড়েছি সেই কনসেপ্টে আছে, সেটা হচ্ছে কত এ, তার অ্যাটমিক ওয়েট হচ্ছে এ। তাহলে দেখো আমরা লিখব 1.008 এত গ্রাম হাইড্রোজেন কত গ্রাম মৌলটার সঙ্গে যুক্ত থাকে না A/V। আবার দেখো আমরা এই তুল্যাঙ্ক ভারের জাস্ট একটু আগে ডেফিনেশনে বলছিলাম যে কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ আমার কি দেখতে পাচ্ছি, মৌলটার A/V গ্রাম 1.008 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে A/V হচ্ছে ওই মৌলটার তুল্যাঙ্ক ভার, তাহলে এইটাই হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি, E সমান A/V মানে তো E। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তুল্যাঙ্ক ভারের সঙ্গে আণবিক গুরুত্বের অ্যাটমিক ওয়েটের বা পারমাণবিক গুরুত্বের রিলেশন কি, E সমান A/V, বা আমরা বলতে পারি A = E × V। এই রিলেশনসটা আমরা এখান থেকে পেলাম। এখন এই রিলেশনশিপ থেকে দেখো কিছু তুল্যাঙ্ক ভার সম্পর্কে কিছু আমরা আইডিয়া, আবার এক্সট্রা কিছু আইডিয়া পাবো। দেখো এখানে আবার লিখছি E = A/V। দেখো যখন কন্ডিশন দেখো, যদি V = 1, যদি ধরো কোনো একটা মৌলের যোজ্যতা 1 হয়, তখন E হয়ে যাবে A। অর্থাৎ যে মৌলের যোজ্যতা 1 তার অ্যাটমিক ওয়েট এবং ইকুইভ্যালেন্ট ওয়েট একই হবে, কোনো আলাদা হবে না যদি যোজ্যতা কত হয় 1 হয়। তাহলে ভাবো সোডিয়াম এর অ্যাটমিক ওয়েট আর ইকুইভ্যালেন্ট সোডিয়ামের যোজ্যতা হচ্ছে V। আবার এটাও মাথায় রাখবে যে কোনো ফ্রি এলিমেন্টের যোজ্যতা বলে কিছু হয় না। যোজ্যতা মানে যুক্ত থাকার ক্ষমতা, মানে যুক্ত হলে তবে তো যোজ্যতার কোশ্চেন আসবে। ধর আমি ফ্রি এমনি দাঁড়িয়ে আছি, কাউকে ধরিনি, কারোর সঙ্গে যুক্ত নেই, তাহলে আমার যোজ্যতা কী হবে? কিছুই নেই। তো সোডিয়াম দেখা যায় যে সবসময় তার যোজ্যতা 1 হয়, মানে যখনই যুক্ত হয় তার যোজ্যতা 1-ই হয়। আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন আবার ব্যাপারটাকে আলোচনা করবো, বা রেডক্সে গিয়েও পাবো এই জায়গাটা। তো সোডিয়ামের যোজ্যতা সবসময় 1 হয়। তাহলে সোডিয়ামের যে কোনো যৌগে, সে সোডিয়ামের যে যৌগে নিয়ে নাও না কেন, তার যোজ্যতা হয় 1। আবার তাহলে যোজ্যতা যদি 1 হয়, তাহলে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23.5 হয় বলা হয়, অনেক সময় বলে, তো 23 ধরছি। তাহলে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট 23 হলে তার তুল্যাঙ্ক ভারও 23 হবে। তাহলে V যেহেতু 1, তাহলে কী হবে, তার তুল্যাঙ্ক ভারও কী হবে, তোমার অ্যাটমিক ওয়েটের সঙ্গে সমান হবে। আবার দেখো কিছু মৌলের আছে V ভেরিয়েবল হয়, কিছু মৌলের
যোজ্যতা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখা যায়। ভেরিয়েবল ভ্যালেন্সি যেমন ধরো এফির ভ্যালেন্সি 2 হতে পারে অর 3 হতে পারে, আয়রনের 2 বা 3 হতে পারে, কপার 1 হতে পারে 2 হতে পারে। এরকম কিছু মৌল আছে যাদের যোজ্যতা ভেরিয়েবল হয়, যেমন সোডিয়াম ওর ভেরিয়েবল হয় না, জিঙ্ক এর ভেরিয়েবল হয় না, কিন্তু ধরো আয়রন বা কপার এদের ভেরিয়েবল ভ্যালেন্সি দেখা যায়। ধরো রেকর্ডটা শুরু করেছি তো, হ্যাঁ, নাহলে দেখো তাহলে এদের যদি তাহলে দেখো ভি যদি ভেরিয়েবল হয়, ভি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কী হবে? অ্যাটমিক ওয়েট তো ফিক্সড। ধরো আয়রন এর 55.85 হয়, ধরো 56 ধরে নিচ্ছি, তাহলে যদি আয়রনের তুল্যাঙ্ক ভর বলা হয় তাহলে কত হবে? এখানে ধর লিখলাম 56 বাই যদি ভ্যালেন্সি 2 হয় তাহলে এখানে 2 হবে, ভ্যালেন্সি 3 হয় তাহলে 3 হবে, তখন ভেরিয়েবল বলে। সিমিলারলি কপার, তো এদের ক্ষেত্রে যদি ভি ভেরিয়েবল হয়, যে সমস্ত মৌলের ভ্যালেন্সি ভেরিয়েবল তাদের তুল্যাঙ্ক ভরও ভেরিয়েবল হয়। বেশ, আর কি দেখতে পাচ্ছি এখানে ভেবে বলো তো, যে কি ই গ্রেটার দেন এ, ইজ ইট পসিবল যে তুল্যাঙ্ক ভর কখনো এর ভি মানে পারমাণবিক বেশি হবে? দেখো, যদি তুল্যাঙ্ক ভর পারমাণবিক থেকে বেশি হতে হয়, ই যদি এর থেকে বেশি হতে হয়, তাহলে ভি হতে হবে লেস দেন 1, অর্থাৎ ফ্র্যাকশন হতে হবে। একের নিচে মানে ফ্র্যাকশন পয়েন্ট হতে হবে। কিন্তু কোনো মৌলের যোজ্যতা কী হয় না, ফ্র্যাকশন হতে পারে না। ভ্যালেন্সি অলওয়েজ কী হবে? একটা ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, যেহেতু ভি কান্ট বি লেস দেন 1, সো দ্যাট ই কান্ট বি গ্রেটার দেন 1, অর্থাৎ তুল্যাঙ্ক আবার কখনোই পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট থেকে বেশি হতে পারে না। ম্যাক্স টু ম্যাক্স কী হতে সমান হতে পারে, কিন্তু বেশি হতে পারে না। আরও এখানে ব্যাপারটা দেখো, যদি বলা হয়, কোশ্চেন করা হয় যে বলো ই কি 0 হতে পারে? ই 0 হতে পারে? দেখো, ই যদি 0 হতে হয় তাহলে এ 0 হতে হবে, অ্যাটমিক ওয়েট 0 হতে হবে। কোনো মৌলের অ্যাটমিক ওয়েট 0 হতে পারে না। তাহলে ই 0 হতে হলে কি এ হ্যাজ টু বি 0, কিন্তু এ কখনোই 0 হয় না, তাহলে ইও কখনোই 0 হবে না। তুল্যাঙ্ক আবার কখনো 0 হতে পারে না। এই হচ্ছে ই সমান এ বাই বি, এই রিলেশনশিপ থেকে আমরা এইগুলো পেলাম। এবার যেটা খুবই কাজে লাগে বেসিক্যালি আমাদের কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়ে এখানে কাজে লাগে, যে আমরা ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে দেয়, কোনো একটা যৌগ দিয়ে দিল, দিয়ে বললো বলো এর তুল্যাঙ্ক ভর কত। হ্যাঁ, যেমন করে আমি দেখালাম এভাবে তুমি তুল্যাঙ্ক ভর অবশ্যই বার করতে পারো, কোনো এর মধ্যে ভুল হওয়ার জায়গায় নেই, হবে। কিন্তু আমাদের কাছে আরও সুযোগ আছে, মানে আরও সহজভাবে আমরা বিভিন্ন ধরনের যৌগের তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারি। সেই ফর্মুলাগুলো একটু করে আমরা আলোচনা করে নেব। দেখো, আমরা এখানে লিখব ক্যালকুলেশন অফ ই, মানে বিভিন্ন রকম যৌগের। যেমন ধরো 1 নম্বর লিখছি অ্যাসিড। ধরো তোমার কাছে অ্যাসিড আছে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কী করে ক্যালকুলেশন করবে? ধরো যে কোনো তুল্যাঙ্ক ভর, যে কোনো অ্যাসিডের, ধরো আমি হেডিং লিখছি অ্যাসিড। সে অ্যাসিড হতে পারে, এইচসিএল হতে পারে, H2SO হতে পারে, HNO3 হতে পারে, অ্যাসিডিক অ্যাসিড হতে পারে, যে কোনো একটা অ্যাসিড হতে পারে। অ্যাসিডের তুল্যাঙ্ক ভরের ক্ষেত্রে রিলেশনশিপ কি, এর যে ফর্মুলা কি না, মলিকুলার ওয়েট, মানে ওই অ্যাসিডটার মলিকুলার ওয়েট ডিভাইড বাই অ্যাসিডের হয় বেসিসিটি, মানে ক্ষারকগ্রাহিতা। অ্যাসিডের হচ্ছে বেসিসিটি বা ক্ষারকগ্রাহিতা। বেসিসিটি বা ক্ষারকগ্রাহিতা কি? বেসিসিটি মানে হচ্ছে ওই অ্যাসিডটাতে কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। দেখো, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে কি? আবার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে কি? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে ধরো বেসিক্যালি এখন প্রতিস্থাপনযোগ্য ব্যাপারটা কি, ধরো তোমার বাড়িতে কিছু ধরো কিছু ধরো জিনিস আছে যেগুলোকে কি রিপ্লেস করা যায়, মানে ওর জায়গায় ওকে সরিয়ে ওর জায়গায় কাউকে বসানো যায়। আবার কিছু জিনিস কী করা যায় না, রিপ্লেস করা যায় না। তো যেটাকে রিপ্লেস করা যাবে না সেটা হচ্ছে প্রতিস্থাপনযোগ্য নয়। আর যেটাকে রিপ্লেস করা যাবে, ধরো একটা চেয়ার আছে, সেই চেয়ারটাকে বাইরে বার করে দিয়ে ওর জায়গায় অন্যটা কিছু বসিয়ে দিলে, চেয়ার বসাও বা অন্য নতুন চেয়ার নিয়ে আসো বা অন্য কিছু টুল নিয়ে এসো, কোনো একটা নিয়ে আসো, তো সেটা হলো প্রতিস্থাপনযোগ্য।
রাইট। এবার ধরো খুব ভারী একটা খাট আছে, হ্যাঁ তুমি বলবে স্যার ওটাকে চেঞ্জ করা যাবে, আমি ধরে নিচ্ছি ভারী খাট তুমি ওটাকে সহজে কী করতে পারো না, সরাতে পারবে না, তাহলে ওটা প্রতিস্থাপনযোগ্য নয়। জাস্ট আমি বোঝার জন্য। বা তুমি ধরো দেওয়ালটা আছে, তুমি বলবে না এই দেওয়ালটা এদিকে ভালো দেখাচ্ছে না, একটু ঠেলে ওদিকে সরিয়ে দেওয়া যাবে, এটা তো প্রতিস্থাপনযোগ্য হবে না, তাই না? তো অর্থাৎ বাড়ির মধ্যে যে সমস্ত তুমি ফার্নিচার রেখেছো, খাট পাট যাই হোক, সবই কি মুভেবল, সেগুলো তুমি কি মুভ করতে পারবে, অর্থাৎ প্রতিস্থাপন করতে পারবে, ওর জায়গায় কাউকে এসে বসাতে পারবে। কিন্তু ধরো একটা দেওয়াল আছে, একটা বিম আছে, তুমি তাকে সরাতে পারো না, তাই না? সেগুলো প্রতিস্থাপনযোগ্য নয়। তো প্রতিস্থাপনযোগ্য মানে যে হাইড্রোজেনগুলো অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনগুলোকে আমরা রিপ্লেস করতে পারি, অর্থাৎ যে হাইড্রোজেনগুলো অন্য কেউ ওই হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। যেমন ধরো আমি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধরো HCl একটাই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটির প্রতিস্থাপনযোগ্য মানে এখানে তুমি যদি সোডিয়াম দিয়ে দাও কী হবে, NaCl হয়ে যাবে। NaCl হয়ে গেলে তার মানে কি প্লাস হাফ H2 হবে। তার মানে কি হাইড্রোজেন, এখন ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন ছিল, এখন হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল কার দ্বারা, সোডিয়াম দ্বারা। তাহলে আমরা বলবো এই হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থাপনযোগ্য। সিমিলারলি ধরো তোমার কাছে আছে ইউ হ্যাভ H2SO4, রাইট, দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে কী হবে, এর ক্ষেত্রে ধরো সোডিয়াম দিয়ে দিলে কী হবে, Na2SO4 হয়ে গেল প্লাস H2। তার মানে এখানে এই দুটো হাইড্রোজেনেই H2SO4 এর দুটো হাইড্রোজেনের প্রতিস্থাপনযোগ্য। তাহলে এর বেসিসিটি, এর যেহেতু একটা হাইড্রোজেন আছে এটাই প্রতিস্থাপনযোগ্য, তাহলে এর বেসিসিটি 1, এর বেসিসিটি 2। এবার দেখো তোমার হয়তো দেখে মনে হচ্ছে, যেমন আবার ধরো H3PO4, এরও তিনটে হাইড্রোজেনের প্রতিস্থাপনযোগ্য, তাহলে এর বেসিসিটি 3। এখন তোমার মনে হতে পারে যে কোনো একটা অ্যাসিড, যে অ্যাসিডই নেওয়া হোক না কেন, সেই অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন আছে সেগুলোই প্রতিস্থাপনযোগ্য, ততগুলোই, এমন নাও হতে পারে। ভুল করো, এরকম করো না। দেখো H3PO3 আছে, রাইট, H3PO3 এখানে তিনটে হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য নয়, এখানে দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য। তাহলে একটা হাইড্রোজেনকে কখনোই তুমি কোনো কিছু দিয়ে কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে H3PO3 বেসিসিটি হচ্ছে 2। আবার ধরো H3PO2, এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে একটা, তাহলে এর বেসিসিটি হবে 1। এখন কোনো একটা অ্যাসিডের কোন হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, কোন হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য নয়, ওর পরে অ্যাসিড বেস আমরা আলোচনা করব। যে হাইড্রোজেনগুলো সরাসরি এই সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে সেই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য হয় না। পরে আমরা অ্যাসিড বেস যখন আলোচনা করব তখন বিষয়টা আলোচনা করব, আপাতত মনে রাখো এগুলো। এখন তাহলে এখানে ধরো যদি বলা হয় যে HCl, এর তুলনাঙ্ক বার কত হবে? ভেরি সিম্পল, HCl এর মলিকুলার ওয়েট বার করবে, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, তাই 36.5 ডিভাইড বাই প্রতিস্থাপন হাইড্রোজেন পরমাণু 1, তাহলে এর হলো 36.5। H2SO4 এর মলিকুলার ওয়েট কত হবে? 98 হবে। দেখো সালফার হচ্ছে 32 আর অক্সিজেন 16, 4 ষোলো 64 আর 32 96 আর 2 98, 98। তাহলে 98 ডিভাইড বাই রিপ্লেসেবল হাইড্রোজেন করা দুটো, তাহলে 2 মানে হচ্ছে 49। তো খুব ইজিলি তুমি কী করতে পারবে, যে কোনো অ্যাসিডের তুল্যাঙ্ক বার করতে পারবে। কী করবে, তোমাকে বেসিসিটি জানতে হবে, মলিকুলার ওয়েটকে বেসিসিটি দিয়ে ডিভাইড করে দাও, ইউ উইল গেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার নেক্সট হচ্ছে বেসিসিটি। বেসের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে, ক্ষার এর তুলনাঙ্ক আবার কী করে বার করবে, একই উল্টো জিনিস হবে এখানে। তাহলে এখানে লিখব মলিকুলার ওয়েট ডিভাইড বাই তার অ্যাসিডিটি। ক্ষারের হয় অম্লগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, ক্ষারের হয় অম্লগ্রাহিতা। অ্যাসিডিটি মানে হচ্ছে এখানে কতগুলো রিপ্লেসেবল OH আছে, রাইট। এখানে বেসিক্যালি তুমি জাস্ট মনে রাখবে যে নাম্বার অফ OH, এখানে ওই যতগুলো OH আছে দেখলেই হবে, নাম্বার অফ OH গ্রুপ যতগুলো আছে একটা বেসের ক্ষারের মধ্যে, সেইটাই হবে তার অ্যাসিডিটি। যেমন ধরো NaOH, NaOH এর অ্যাসিডিটি কত? 1। ধরো CaOH এর হোল 2, এর অ্যাসিডিটি কত? 2। ধরো আমরা বলছি LOH এর হোল 3, অ্যাসিডিটি হচ্ছে 3। তাহলে ভেরি সিম্পল, মলিকুলার ওয়েট বসাও, এদের মলিকুলার ওয়েট বার করবে। মলিকুলার ওয়েট বার করতে গেলে অ্যাটমিক ওয়েটগুলো মনে রাখতে হয়, তো মলিকুলার ওয়েট বার করবে আর তো অ্যাটমিক ওয়েটগুলো যোগ করবে, যে মলিকুলার ওয়েট পাবে তাকে কী করবে, অ্যাসিডিটি দিয়ে 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, যত অ্যাসিডিটি হবে সেটা দিয়ে ভাগ করে দেবে। তো তুমি ক্ষারের পেয়ে গেলে। এবার ধরো তুমি চাইছো সল্টের, কোনো লবণের তুমি ধরো চাইছো সল্ট, ধরো NaCl, Na2SO4 বা ZnSO4, যে কোনোটা সল্টের। তাহলে সল্টের কী করে আমরা বার করব,
সল্টের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে আমরা মলিকুলার না বলে বলি ফর্মালওয়েট। আমরা আগের ক্লাসে বলেছিলাম বেসিক্যালি নামটাই ফর্মালওয়েট, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন মলিকুলার যেমন ক্যালকুলেশন হয় একই, যেহেতু লবণ কোনো পিওর মলিকুল মানে লবণ কোনো সল্ট কোনো মলিকুল নয়, তার জন্য মলিকুলার বলা যায় না, তার জন্য এক্ষেত্রে আমরা ফর্মালওয়েট বলি। কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ম হচ্ছে মানে ক্যালকুলেশন করবে যেমন করে মলিকুলার নির্ণয় করে ওই একই, শুধু নামটা বলা যাবে না, মানে ওই মানে মুড়ি না বলে চাল ভাজা বলবে, তাই না, সেরকম আর কি। তো ফর্মালওয়েট ডিভাইড বাই নাম্বার অফ ক্যাটায়ন অর অ্যানায়ন, তুমি হয় ক্যাটায়ন ধরবে অর অ্যানায়ন ইন্টু তার ভ্যালেন্সি বা চার্জ লিখে দাও না, এবার চার্জে যত সেটা তার ভ্যালেন্সি, নাম্বার অফ ক্যাটায়ন অর অ্যানায়ন ইন্টু তার চার্জ। যেমন একটা এক্সাম্পল লিখছি দেখো, সাপোজ তুমি Na2SO4 এর এই সোডিয়াম সালফেট এই লবণটা তুল্যাঙ্ক আবার বার করতে চাইছো, তাহলে এর ফর্মালওয়েট কিছু একটা ধরো সামথিং এম তুমি বার করবে, আমি হিসাবে করছি না, আমার জায়গাটা এইটা। এখানে সোডিয়ামের এখানে ধরো তুমি শুধু হয় তুমি ক্যাটায়নকে ধরলে ক্যাটায়নকে ধরবে বা অ্যানায়নকে ধরলে শুধু অ্যানায়নকে ধরবে। ধরো সোডিয়াম ধরছো, সোডিয়াম ক্যাটায়ন কটা আছে, সোডিয়াম আছে 2 ইন্টু এখানে ধরো Na প্লাস আর SO4 2 তাহলে এর চার্জ কত +1, 2 ইন্টু 1। তুমি যদি SO4কে ধরে করো অ্যানায়নকে ধরে করো তাহলে কী হবে, SO4 হচ্ছে 1 ইন্টু তার চার্জ কত SO4 2 ইন্টু 2, তাহলে হয় তুমি ক্যাটায়নকে ধরবে বা অ্যানায়নকে ধরবে, যে কোনো একটাকে ধরবে ইন্টু তার চার্জ, তাহলে তুমি কি পেয়ে যাবে, লবণের তুল্যাঙ্কবার পেয়ে যাবে। এবার মূলক বা রেডিক্যাল তাদের তুমি যদি বার করতে যাও একইভাবে ধরো NH4 প্লাস SO4 2 কি NO3 কোনো একটা মূলক NH4 প্লাস, এদের মূলকের বার করতে যাচ্ছ, এখানে সেই বার করবে ফর্মালওয়েট ডিভাইড বাই চার্জ। এবারে NH4 প্লাসে যা ফর্মালওয়েট হবে ডিভাইড বাই তার চার্জ, অর্থাৎ মাথায় যা চার্জ আছে সেটা ভাগ করে দেবে, কী পেয়ে যাবে, মূলকের তুল্যাঙ্কবার পেয়ে যাবে। তো এইভাবে আমরা তুল্যাঙ্কবার বার করতে পারি। আর হচ্ছে অক্সিডেন্ট আর রিডাকটেন্টের কী হয়, জারক এবং বিজারকের তুল্যাঙ্কবার বার করব। অক্সিডেন্ট অ্যান্ড রিডাকটেন্ট একসঙ্গে লিখছি। আমরা যখন রিডক্স পড়ব এই বিষয়টা আবার আসবে, যে জারক এবং বিজারকের তুল্যাঙ্কবার। আপাতত মনে রাখো, জারক হচ্ছে যারা অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয়। ইলেকট্রনীয় কনসেপ্ট অনুযায়ী যে সমস্ত সাবস্টেন্স কী করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন গ্রহণ করে, তারা হচ্ছে জারক, আর যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে বিজারক। তাহলে অক্সিডেন্ট মানে এরা অক্সিডেন্ট কী করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আর রিডাকটেন্ট কী করে, ইলেকট্রন ডোনেট করে। যারা বিজারক হয় তারা ইলেকট্রন ডোনার হয়, যারা জারক বা অক্সিডেন্ট হয় তারা ইলেকট্রন অ্যাকসেপ্টার হয়। তো অক্সিডেন্টে তুমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে যাও, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডেন্ট মানে যে ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা কী করব না, তার ফর্মালওয়েট বলো বা মলিকুলার ওয়েট যাই লিখো, মলিকুল ডিভাইড বাই নাম্বার অফ গেইন অফ ইলেকট্রন, মানে কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করেছে সেইটা। আবার ধরো তুমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রিডাকটেন্টের করো, বিজারকের ইলেকট্রন ডোনেট করে, তাহলে আমরা কী লিখব, মলিকুলার ওয়েট ডিভাইড বাই নাম্বার অফ লস অফ ইলেকট্রন। তো সে কতগুলো ইলেকট্রন কী করেছে, লস করেছে। যেমন ধরো আমি যদি হিসাব করি, ধরো Fe ধরো বললাম -2e থেকে Fe2+, তাহলে যেহেতু এটা অ্যাটম, তখন অ্যাটমিক ওয়েট লিখবো, মলিকুলার হলে মলিকুলার ওয়েট লিখবো। তো এই অ্যাটমিক ওয়েট কত, ধরে নিচ্ছি 55.85 মানে 56 ধরে নিচ্ছি, 56/2, কারণ দুটো ইলেকট্রন বর্জন করেছে, তাহলে 56/2 মানে 28। আবার ধরো যদি Fe থেকে 3 হয় তাহলে 56/3 করবে। আর এখানে ধরো যারা অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন, যেমন ধরো আমি যদি লিখি যে, ধরো আমি লিখলাম যে MnO4 প্লাস 8H প্লাস 5e থেকে MnO2 প্লাস 4H2O, এটা ইকুয়েশন লিখলাম। এখানে MnO4 কী করেছে, 5টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাহলে MnO4 এর মলিকুলার যা হবে তাকে 5 দিয়ে 5 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তা তুমি কি পেয়ে যাবে, অক্সিডেন্ট, জারক বা বিজারকের তুল্যাঙ্কবার পেয়ে যাবে। তো
এই ছিল আমাদের পুরো তুল্যাঙ্কভারের কনসেপচুয়াল ব্যাপার। পুরো বিষয়টা আমি ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমে তুল্যাঙ্কভারের যখন দেখবে তুমি অ্যাপ্লিকেশান পাবে, কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটা আলোচনা করে দেব। ওকে, তো আজ এখানেই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, দেখতে থাকো।